25 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, তবে সর্বশেষ সংশোধনী হয়েছে 2025 সালে। সর্বশেষ সংশোধনী কখন হয়েছে? 2025 সালের 25 মার্চ। আপনি এই কথাটা নিচে দাগ দেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হয়েছে 2025 সালের 25 মার্চ। তাহলে 25 মার্চ 2025 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সর্বশেষ সংশোধনী হয়েছে। আচ্ছা, এক ধারায় আগে যেটা বলছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সাল নামে অভিহিত হইতো, এখন ওইটা অভিহিত হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2025 অধ্যাদেশ নামে। এটা বলছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2 ধারায় বলছে সংজ্ঞা। 2 কত বলছে অপরাধ, এই আইনের অধীন শাস্তিযোগ্য যে কোনো অপরাধ। আচ্ছা, অপরাধ কি? অর্থাৎ নারী শিশু আইনে যে কাজগুলা করলে অপরাধের কথা বলা হয়েছে ওগুলা করাই কিন্তু অপরাধ। এটা বলছে নারী শিশুর 2 কতে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2 খ। 2 খতে বলছে অপহরণ। অপহরণটা হচ্ছে বল প্রয়োগ করে তারপরে প্রলুব্ধ করে, ফুসলিয়ে বা ভুল বুঝিয়ে, ভীতি প্রদর্শন করিয়ে কোনো স্থান হইতে কোনো ব্যক্তিকে অন্যত্র যাইতে বাধ্য করা। অর্থাৎ কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করে, প্রলুব্ধ করে মানে প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে বা ভুল বুঝিয়ে বা ভীতি প্রদর্শন করে এক স্থান হতে অন্য স্থানে যে যাইতে বাধ্য করা, তাহাই কিন্তু অপহরণ। তাহলে অপহরণ প্রশ্ন আসতে পারে নিম্নের কোনটি অপহরণের শ্রেণীভুক্ত নয়? ক বল প্রয়োগ করা, খ প্রলুব্ধ করা, ঘ ফুসলিয়ে নিয়ে যাওয়া। তাহলে গোড়ার গতে দিবে ক, খ ও ঘ, সবগুলাই কিন্তু অপহরণের শ্রেণী। আচ্ছা, এটা অপহরণটা আমরা বুঝছি। অপহরণটা হচ্ছে কোনো ব্যক্তিদ্বয় কর্তৃক, কোনো একজন ব্যক্তিকে, একাধিক ব্যক্তি কর্তৃক কোনো ব্যক্তিকে, অর্থাৎ মানে 4-5 জন ব্যক্তি মিলে একজনকে, অথবা একজন কর্তৃক একজনকে। এই যে ফুসলিয়ে নিয়ে যাওয়া, বলপূর্বক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, ভুল বুঝাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এগুলাই কিন্তু অপহরণের মধ্যে পড়ে যাবে। এটা বলছে কততে? এটা বলছে নারী শিশু নির্যাতন দমন আইনের 2 খতে। গরুর গতে বলছে আটক। কি বলছে ভাই? আটক। আটক কি? আটক হচ্ছে কোনো ব্যক্তিকে তাহার ইচ্ছার বিরুদ্ধে কোনো স্থানে আটকায় রাখা। অর্থাৎ একজন ব্যক্তি একটা পথ দিয়ে যাচ্ছে, আপনি তারা ধরে কি করলেন? একটা আবদ্ধ স্থানে তারা আটকে রাখলেন, এটাই কিন্তু আটক। তাকে 4 দেওয়ালের মাঝে বন্দি করে রাখলেন, এটাই কিন্তু আটক। সে কিন্তু এখানে বন্দি থাকতে চাচ্ছে না, সে চাচ্ছে স্বাধীনভাবে চলতে, কিন্তু আপনি তারে চলতে না দিয়ে একটি নির্দিষ্ট স্থানে তার ইচ্ছার বিরুদ্ধে আপনি তারে বন্দি করে রাখলেন, এটাই কিন্তু আটক। এটা হচ্ছে 2 ঘতে। গরুর ঘতে 2 উঁতে বলছে দর্শন। 2 দর্শন বলছে কি? ধারা 9 বিধান সাপেক্ষে পেনাল কোড 1860 ইত্যাদি ইত্যাদি 375 ধারা লেখা। আর এই শিশু নির্যাতন দমন আইন অনুসারে 9 ধারা দিবেন আপনি। 2 দিতে পারেন, আবার 9 দিতে পারেন। 2 এবং 9 মধ্যে দেখবেন লেখা আছে ধর্ষণ এবং ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি। এই যে কথাটা বলছে নারী শিশুর 9, এই 9 কথাটার পরে দেখেন ব্যাখ্যার 1 আছে। যাদের পুরাতন বই তাদের ব্যাখ্যা, আর যাদের নতুন বই তাদের ব্যাখ্যা 1 লেখা আছে। যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তার সম্মতি ব্যতীত রেখে বিধি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করিয়া, অথবা 16 বছরের কম বয়সের কোনো শিশুর সহিত, যাদের পুরাতন বই ওইখানে কিন্তু লেখা থাকবে মহিলার সহিত, মহিলা না, এটা হবে শিশুর সহিত, তাহার সম্মতি সহ বা সম্মতি ব্যতীত রেখে যৌন সঙ্গম করেন, তাহলে উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বা উক্ত শিশুকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হবে। ধর্ষণের সংজ্ঞা যদি আমি আপনাদেরকে বুঝাই, এখানে শর্ত আছে কয়েকটা। তা শর্তগুলা কি? 16 বছরের অধিক কোনো নারী, একটা শর্ত। আবার বলছে তার সম্মতি ব্যতীত একটা শর্ত, আর একটা শর্ত বিধি প্রদর্শন করা, আর একটা শর্ত প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করা, একটা শর্ত। আর একটা শর্ত 16 বছরের কম বয়স্কের কোনো শিশুর সহিত সম্মতি সহ। এই কটা শর্ত, 5টা শর্ত আছে। এই শর্তগুলা পূরণের মাধ্যমেই কিন্তু ধর্ষণ বলে সেই কার্যটা ধর্ষণ হয়েছে বলে গণ্য হবে। এটাই বলছে নারী শিশুর 9 এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2 এবং 9 ধারা।
2 এর উয়ের পরে বলছে যে নবজাতক শিশু, এই নারী শিশুর নবজাতক শিশুর পরে দাগ দেন অনূর্ধ্ব, নবজাতক শিশু অর্থ অনূর্ধ্ব 40 দিন বয়সের যে কোনো শিশু, অর্থাৎ 40 দিন বয়স পর্যন্ত যে শিশু ওইটাই কিন্তু নবজাতক শিশু। কতদিন? 40 দিন বয়স পর্যন্ত যে শিশু সেটাই কিন্তু নবজাতক শিশু। আচ্ছা, তারপরে দাগ দেন 2 এর চ, নারী অর্থ যে কোনো বয়সের নারী অর্থ কি নারী? যে কোনো বয়সের নারী। তারপরে বলছে 2 এর চতে বলছে বলাৎকার, পুরুষে যেই ঘটনাটি ঘটে এটাই কিন্তু বলাৎকার। এটা আশা করি আপনারা 377-এর যে ঘটনাটা ওটাই কিন্তু নারী শিশুতে এসে এই যে চতে সেটার সংজ্ঞা দিছে। আচ্ছা, ট্রিপল সতে আইসা বলছে মারাত্মক জখম বা গ্রেভিয়াস হার্ট। এই যে গ্রেভিয়াস হার্টের কথাটা বলছে পেনাল কোডে 320-এ। এই যে 320-এ যেই শর্ত সাপেক্ষে যে ঘটনাগুলা ওগুলাই কিন্তু মারাত্মক জখম হিসেবে গণ্য হবে। নারী বলতে কিন্তু যে কোনো বড় বয়সের নারীর কথা বলছে। বলৎকার বলতে ওই যে পুরুষে যে ঘটনাটা ঘটায় সেটাই কিন্তু বলৎকার। আর চতে হচ্ছে মারাত্মক জখম, ওই যে পেনাল কোডের 320-এর যেই শর্ত সাপেক্ষে যে কাজগুলা ঘটে সেগুলাই কিন্তু আপনার মারাত্মক জখম হিসেবে গণ্য হবে। মুক্তিপণের পরের কথাটা নিচে দাগ দেন, মুক্তিপণ অর্থ আর্থিক সুবিধা বা অন্য যে কোনো ধরনের সুবিধা। তাহলে মুক্তিপণ কয়টা সুবিধারে নির্দেশ করছে? আর্থিক সুবিধা বা অন্য যে কোনো ধরনের সুবিধা। হ্যাঁ, এই যে একটা বিষয় মুক্তিপণ, আরেকটা বিষয় কিন্তু আমি পড়াইছি আপনাদেরকে অপহরণ। এগুলা যে একাধিক শব্দের সমন্বয়, হ্যাঁ, এগুলা কিন্তু আপনাদেরকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে। নবজাতক হচ্ছে অনূর্ধ্ব 40 দিন বয়সের যে কোনো শিশু। আচ্ছা, তারপরে চলে যাইতে হবে যৌতুকের এখানে হ্যাঁ অনেক 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 কথা বলছে, অর্থাৎ আপনি এত কথা বাদ দিয়ে আপনি সংক্ষেপে লিখবেন এটাই যে যৌতুক বলতে বিবাহের সময় বরপক্ষের ইচ্ছায়, বরপক্ষ যা চায় হ্যাঁ সেটা কনেপক্ষের অনিচ্ছায় প্রদান করলে, এবং কনেপক্ষ যা চায় সেটা বরপক্ষের অনিচ্ছায় প্রদান করলে তাকেই হচ্ছে যৌতুক বলে। অর্থাৎ পণ হিসাবে যেটি গ্রহণ করে সেটি যৌতুক হিসাবে গণ্য হবে। তবে উপহার, এক পক্ষ যখন আর এক পক্ষ কোনো উপহার দিবে, উপঢৌকন দিবে, সেটি কিন্তু যৌতুকের আওতায় আসবে না। এগুলা কিন্তু আমরা যৌতুক আইন পড়লে যৌতুকের সংজ্ঞাটা আরো ক্লিন একবারে ওইখানে বলা আছে। তো এইখানে এতটুকুই আপনারা বুঝেন, বিবাহের সময় বরপক্ষ যখন বরপক্ষকে নিজেদের অনিচ্ছায় জোরপূর্বক বা হচ্ছে প্রহসনের মাধ্যমে এক পক্ষ আর এক পক্ষকে কোনো কিছু প্রদান করে তাকেই কি যৌতুক বলে, বা এক পক্ষ আর এক পক্ষের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করাকেই কি বলে? যৌতুক বলে। 2 এর টতে বলছে শিশু অর্থ অনধিক 16 বছর বয়সের কোনো ব্যক্তি। এখন আসেন, এটা একবারে ঠাড়া মুখস্থ রাখবেন। শিশু অর্থ নারী শিশুতে শিশুর বয়স কত? নারী শিশুতে শিশুর বয়স 16 বছর। নারী শিশুতে শিশুর বয়স কত? 16 বছর। 16 বছর হচ্ছে মানে কি 16 বছরের নিচে আর কি। নারী শিশুতে নবজাতক শিশুর বয়স কত? 40 দিন। 41 দিন থেকে 16 বছর পর্যন্ত পূর্ণ হওয়া পর্যন্ত এইটাই কিন্তু শিশুকাল। হ্যাঁ, আরটা হচ্ছে 0 থেকে 40 দিন পর্যন্ত কালটা হচ্ছে নবজাতক শিশুকাল। নবজাতক শিশু দেখলাম 18 বছর, আবার নারী শিশুতে 16 বছর। হ্যাঁ, দুইটা দুরকম হয়ে গেল না বিষয়টা? আচ্ছা, আমরা যে কয়টা আইন পড়বো, হ্যাঁ, যখন আমরা সামারি করব তখন দেখবো, আর তখন আমরা দেখবো এক আইনে শিশুর বয়স 12 বছর, আর এক আইনে শিশুর বয়স 16 বছর, আর এক আইনে শিশুর বয়স 18 বছর। তবে 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 আমরা যখন সামারি করব তখন কিন্তু আমরা এগুলা উল্লেখ করে দিব। তবে তবে যখন আপনার এই প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু এমসিকিউ আকারে আসবে, তাই আপনাকে আইন অনুসারে আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, যে সাক্ষ্য আইন অনুসারে শিশুর বয়স কত, পেনাল কোড অনুসারে শিশুর বয়স কত, নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে শিশুর বয়স কত, এগুলা কিন্তু আপনারে মনে রাখতে হবে, আইন অনুসারে মনে রাখতে হবে। ঠিক আছে? যেই আইনে শিশুকে যতদূর ক্ষমতা দেওয়া আছে ততদূর কিন্তু আপনারা ওইভাবে পড়তে হবে। এটা নারী শিশু না, যখনই আপনি কোনো অপরাধ যখন সংগঠিত হবে, হ্যাঁ, ওই অপরাধটা যদি মাইনর অ্যাক্টস থেকে আসে, ওই ঘটনাটা যদি মাইনর অ্যাক্টস থেকে হয়, তখন কিন্তু আপনাকে মাইনর অ্যাক্টস দিয়ে আগে লিখতে হবে। এছাড়াও আপনি ব্রড আইন ঢুকাবেন।
হ্যাঁ, আপনি এছাড়াও বা ইহা ছাড়াও আরেকটা প্যারা করবেন। প্যারা করে তখন আপনি এই যে ব্রড আইনে চলে যাবেন। যেমন এই বছর রুবেল ভাইয়েরা একটা প্রশ্ন পরীক্ষা দিছে, ওই যে শেফালিরে, হ্যাঁ শেফালিরে কিন্তু বিয়ের ফলবন দেখাইয়া কিন্তু কইছে তুমি আমার সোনামণি কুকুমণি, এটা কইয়া তাকে শহরে নিয়ে গেছে, ভুলভাল বোঝাইয়া তার সাথে, হ্যাঁ যা যা করা তাই করছে। পরবর্তীতে কিন্তু তারে আর বিয়ে করে নাই। এখন তো সবার মাথায় পুরা হ্যাং, মাথায় তো আকাশ না জমিনও ভাঙ্গা পড়ছে। হ্যাঁ, এখন সবাই কোন ধারা দিয়ে উত্তর করবে, সবাই তো মনে করেন পাগলের মতো হয়ে গেছে। এ পাগলের কিছু নাই, আপনি সরাসরি নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের কি দিয়ে দিবেন, নয়ের খ দিয়ে দিবেন। খর সাথে আপনি ওই যে 493, 97 এইদিকে কয়টা ধারা আছে ফেনাল কোডের, ওইগুলা ধারা আপনি এ ছাড়াও বা ইহা ছাড়াও দুইটা প্যারা করে লিখলেই আপনার একবারে পানির মতো। এই প্রশ্নটা অনেকে 496 দিছে, অনেকে 493 দিছে। হ্যাঁ, তাহলে তো এটা শিওর কাটটা হয়েছে। এটা হচ্ছে এটা 496, 93 না, এখানে নারী শিশু নির্যাতন দমন আইনের 9-এর খ। কারণ আপনি প্রশ্নের উত্তর প্রশ্ন দেখার পরে আপনাকে দেখতে হবে এটা বিশেষ আইন থেকে প্রশ্নটা করছে কিনা। যদি দেখেন যে বিশেষ আইন থেকে করছে, তাহলে বিশেষ আইন দিয়ে দিবেন। যদি দেখেন যে না বিশেষ আইন খুঁজে পাচ্ছেন না, তখন পেনাল কোডের দিকে বা ব্রড আইনগুলোর দিকে ডাইভার্ট। সিনিয়র ভাই নারী শিশু 9-এর ক্ষয় দিলে লিখছে, বুঝছো? হ্যাঁ, বুঝছো না? তো এটা কিন্তু ওই বের কিন্তু রেজাল্ট আসে নাই। আচ্ছা আচ্ছা আমি 9-এর ক্ষয় দিয়ে লিখছে। আচ্ছা, এরা তো কথা বলতে চাচ্ছিলাম 96 দিছে আর কি। আচ্ছা দুইটা এইটাতে যেহেতু একই সিমিলার অপরাধ, হ্যাঁ এটা যেহেতু সিমিলার অপরাধ হয়েছে, এটাতে দুইটা ধারাই আসে, এটা এক ধারা আর এক ধারার। যেটা নিয়ে যা খুশি তা করছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তো প্রলোভন দেখে ধর্ষণও করছে। না না না, প্রলোভন দেখায় দর্শন করে নাই। নয়ের খটা যখন আপনি পড়বেন, তখন ওইখানে লেখা আছে বলপূর্বক ব্যতীত, বল প্রয়োগ ব্যতীত বলতে অনেক সময় ছেলে মেয়েরা প্রেম করে কিন্তু একে আরেকজনের সাথে কিন্তু বিয়ে বন্ধনে আবদ্ধ হয় না। এই যে বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা, অর্থাৎ মনে করেন মোস্তফা কি করছে, দেখতে খুব ভালো একটা ছেলে, স্মার্ট, হ্যাঁ ভালো হ্যান্ডসাম ছেলে, সে এই সুযোগে মনে করেন থানার পাশে একজনের সাথে প্রেম করলো, এক গার্মেন্টস কর্মীর সাথে বা যে কোনো একজন সামা একজনের সাথে প্রেম করলো, কিন্তু তাকে বিয়ে করলো না। এই যে সে বিয়েটা করলো না, এই এই তাদের যে বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা হয়েছে, হ্যাঁ এখন এটার কিন্তু ও কিন্তু বিবাহিত না। আবার পরকীয়াতে যদি আপনি নেন, তখন কিন্তু মহিলাটা কিন্তু বিবাহিত হইতে হবে। 497 যদি নেন, তাহলে কিন্তু বিবাহিত হইতে হবে। হ্যাঁ, তাহলে আপনি বিবাহিত বাদ দিয়া অবিবাহিত একটা মেয়ের সাথে কিন্তু সে সম্পর্ক করছে, এই যে যেটা করছে, এটা কিন্তু আপনি 9-এর খ দিয়া লিখতে পারবেন। আমি 9-এর খ একটু পরেই পড়াবো, তারপরেও একটু বলে দেই আর কি আপনাদেরকে, যে কারণ যদি হচ্ছে প্রশ্ন যদি মাইনর অ্যাক্টস থেকে আসে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন উত্তরটা মাইনর অ্যাক্টস থেকে দেওয়ার জন্য। আচ্ছা, ইয় যেটা আছে ওইটা হচ্ছে যৌন কর্ম। যৌতুকের সরে আমি বলে দিছি, হ্যাঁ যৌতুকের সরে আপনার মনে রাখার দরকার নাই। আপনি যদি যৌতুক আসে, যৌতুকের 2 ধারা দিয়ে যৌতুকের সংজ্ঞাটা দিয়েন, বুঝছেন? এটা হচ্ছে এইখানে যৌতুকের সংজ্ঞা আপনার নেওয়ার দরকার নাই। যৌতুক আইন যখন আমরা পড়াবো, দেখবেন যৌতুক আইনের 2 ধারা একবারে পানির মতো একটা সংজ্ঞা দিছে। ওই সংজ্ঞাটার মুদ্রা কথা আমি বলছি একটু আগে, হ্যাঁ। আর এইখানে ইয় যেটা বলছে, এটা হচ্ছে কোনো নারী বা কোনো শিশুর জনিপথ পায়ুপথ, হ্যাঁ এগুলা কিন্তু ভাই আপনারা বুঝেন, এই কারণে আমি স্পর্শকতার কিছু শব্দ আছে, এই কারণে আমি আসলে এটা পড়াই নাই। কি ক্ষয়কারী দহনকারী, কি ক্ষয়কারী দহনকারী বলতে অনেক সময় যারা আমরা 90 দশকের পোলাপাইন, তারা কিন্তু দেখছিলাম একটা অ্যাড বিটিভিতে, হ্যাঁ চল জলিলের বাড়ি গেরাও দি, বলছে কি করছে জলিল, কইছে আমাকে মিনুর গায়ে অ্যাসিড মারছে। অ্যাসিড আইন পরে আগে নারী শিশুর সাইডে আসেন। দ্বারা আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য প্রয়োজন নাই, এই কারণে দরকার নাই। ক্ষয়কারী দহনকারী অর্থাৎ অ্যাসিড বা অ্যাসিড জাতীয় কোনো পদার্থ দ্বারা কোনো ব্যক্তির যদি হচ্ছে ক্ষয় করে, তার শাস্তি কিন্তু নারী শিশুর 4 ধারায়। তাহলে নারী শিশুর 4 ধারায় কি, ক্ষয়কারী দহনকারী কোনো পদার্থ দ্বারা কোনো নারী যদি ক্ষতি করে, হ্যাঁ তার দণ্ড হচ্ছে নারী শিশুর কত 4-এ। তবে এইখানে কয়েকটা স্টেপ দিছে, স্টেপগুলো কি, নারী শিশুর 4-এর 1-এ বলছে যদি কোনো ব্যক্তি দহনকারী, ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীর মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন, 2টা কথা এখানে বলছে। একটা হচ্ছে যদি মৃত্যু ঘটায়, আর একটা হচ্ছে মৃত্যু ঘটানোর চেষ্টা করে। উভয় ক্ষেত্রেই কিন্তু তাকে নারী শিশুর 9-এর 1-এ দণ্ড দিবে। আগে পুরাতন বইয়ে কিন্তু 1 লাখ টাকা জরিমানা, বর্তমান নতুন বইতে কিন্তু 20 লাখ টাকা জরিমানা, ঠিক আছে? অনধিক 20 লাখ টাকা পর্যন্ত তাকে
অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। এছাড়া মৃত্যুদণ্ড যাবজ্জীবন তো আছেই, এটা শুধু সংশোধন হয়েছে, একের জায়গায় 20 হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ কি অ্যাসিড জাতীয় কোনো পদার্থ দ্বারা যদি কোনো নারী শিশুর মৃত্যু ঘটায়, হ্যাঁ, অথবা মৃত্যু ঘটানোর চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা কি হবে, হ্যাঁ, তার দণ্ড কিন্তু 20 লক্ষ টাকা পর্যন্ত। আচ্ছা, আর একটা কথা মনে রাখেন, নারী শিশুর সকল দণ্ডই কিন্তু সশ্রম। এর কোনো অপরাধী আপোষযোগ্য নয়। শুধুমাত্র 11 গজ এই ধারাটা, 11 গরুর গজ এই ধারাটা, এই ধারাটার অপরাধী কেবল আপোষযোগ্য। অর্থাৎ যৌতুকের জন্য যখন কোনো সাধারণ জখম করা হয়, হালকা চুল টুল ধরে মনে করেন ঘুরানি টুরানি একবার দুবার চুল টুল ধরে ঘুরানি দেয়, তাহলে কিন্তু সে যখন যে বিভিন্ন জায়গায় যদি অভিযোগ করে, সেটা কিন্তু ওই আরিফের বিরুদ্ধে কোনো অভিযোগ হইলে, চার্জ গঠন হইলে ওই ঘটনাটা কিন্তু পরবর্তীতে কি হবে, এটা কিন্তু আপোষযোগ্য অপরাধ। এছাড়া আরিফ নামীয় ব্যক্তি যদি কোনো অপরাধ করে, এই আইনে যতগুলো অপরাধের কথা উল্লেখ আছে, মনে রাখবেন, কোনো অপরাধী কিন্তু কি না, আপোষযোগ্য না। নারী শিশু নির্যাতন দমন আইনের সাইডের 2 বলছে, এই যে ক্ষয়কারী দহনকারী পদার্থ দ্বারা, হ্যাঁ, কোনো শিশু বা নারীকে অ্যাসিড জাতীয় দ্রব্য পদার্থ দ্বারা কোনো ব্যক্তিতে আপনি কি করলেন, মৃত্যু ঘটাইলেন বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলেন, এটা কিন্তু বলছে নারী শিশুর 4-1। 4-2 বলছে, এই ধরনের কোনো পদার্থ দ্বারা, হ্যাঁ, এই ধরনের কোনো পদার্থ দ্বারা কি বলছে, যে শিশু বা নারীর দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি নষ্ট হয়, বা শরীরের কোনো অঙ্গ গ্রন্থি অংশ বিকৃত বা নষ্ট হয়, তাহার শরীরের কোনো স্থান আহত হয়, তাহলে উক্ত শিশু বা নারীর 4-2 কতে বলছে, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, স্তন, যৌনাঙ্গ বিকৃত বা নষ্ট হওয়ার ক্ষেত্রে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং অতিরিক্ত অনূর্ধ্ব 10 লক্ষ টাকা। নারী শিশু নির্যাতন দমন আইনের 4-2 কতে যে দণ্ডটা দিছে, এটা কিন্তু আগে ছিল 1 লক্ষ, এখন হয়েছে 10 লক্ষ। নোটটা দিব, নারী শিশু নির্যাতন দমন আইনের 4-2 কতে বলছে, ক্ষয়কারী দহনকারী, হ্যাঁ, এই ধরনের কোনো পদার্থ দ্বারা কোনো নারীর দৃষ্টিশক্তি, নারী বা শিশুর দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল বা স্তন ইত্যাদি বা যৌনাঙ্গ বিকৃত করা। অর্থাৎ অনেক সময় হয় কি, ওই যে অ্যাসিড মেয়েরা কারো মুখ ঝলসে দেয়, হ্যাঁ, তার ওই যে কান টান, সে কানে আর শুনতে পায় না, হ্যাঁ, এই যে শ্রবণ শক্তি নষ্ট বা দৃষ্টিশক্তি নষ্ট, চোখ অন্ধ করে দেয়, এই ধরনের যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে ওই ব্যক্তি কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনের 4-2 কতে কিন্তু তার দণ্ডটা হবে। এখন উদ্দীপক আসে, হ্যাঁ, উদ্দীপক যদি আসে যে, হ্যাঁ, আরিফ নামীয় ব্যক্তি, হ্যাঁ, সে কি করলো, সে মিনুকে পছন্দ করত, হ্যাঁ, পরবর্তীতে তারই ক্লাসমেট মিনুকে পছন্দ করত, এই ঘটনার জের ধরে, হ্যাঁ, মিনুকে রাস্তায় একা পেয়ে আরিফ মিনুর মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে, হ্যাঁ, পরবর্তীতে মিনুর দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়। ওই অ্যাসিড নিক্ষেপের সূত্র ধরে মিনুর দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আরিফের অপরাধকে নিরূপণ করুন। তাহলে কিন্তু আপনি পেনাল কোডের 320 ধারা দিয়ে কিন্তু আপনি ওই যে গুরুতর আঘাতের যে সংজ্ঞাটা, হ্যাঁ, 325-26 কিন্তু আপনি তার দণ্ড দিতে পারবেন না। আপনারা কিন্তু সেটার দণ্ড এই নারী শিশু নির্যাতন দমন আইনের 2 কতেই দিতে হবে, কারণ সে অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা নিক্ষেপ করছে। ইহা ছাড়াও কিন্তু আপনি অ্যাসিড আইনে কিন্তু তার শাস্তির ব্যবস্থা আছে। এই কথা নির্যাতন দমন আইনের 4-2 কতে। 4-2 খতে বলছে যে এই একই পদার্থ দ্বারা, এই ক্ষয়কারী দহনকারী পদার্থ দ্বারা আপনি দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এগুলা মুখমণ্ডল, যৌনাঙ্গ এগুলা বিকৃতি না করে আপনি কি করলেন, শরীরের কোনো অঙ্গ বা গ্রন্থি অংশ বিকৃত বা নষ্ট হয়, আপনি কি করলেন, তার একটা পা অথবা একটা হাত বা আঙ্গুলগুলা অ্যাসিড দিয়ে ঝলসে দিলেন। অনেক ক্ষেত্রে প্রেম ঘটিত ঘটনা ঘটে না, কিন্তু অনেকে কি করে, ওই জায়গা জমি শত্রুতা ধরে অনেকের পায়ের মধ্যে অ্যাসিড ঢেলে দেয়, হাতে অ্যাসিড ঢেলে দেয়। এই যে শত্রুতার বসে যে একজন আরেকজনের যে হাত পায়ে যে অ্যাসিড ঢেলে দেয়, এটাও কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইন বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা তার কোনো ক্ষতি করে, তখন কিন্তু তার শাস্তিটা কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনের 4-2 খতে চলে আসবে। আচ্ছা, 4-3 এসে আবার কি বলছে যে যদি কোনো ব্যক্তি যে ক্ষয়কারী দহনকারী পদার্থ নিক্ষেপ করছে, জহির মিনুরে অ্যাসিড নিক্ষেপ করছে, মিনু যে আবার মনে করেন ওই
কি কম্পুষিকা, এটা এটা কিন্তু জহির জানে না। হ্যাঁ, মিনু কি করলো, মিনু জহির নিক্ষেপ করছে সোজাসুজি, মিনু জাস্ট চেহারাটা সরাই ফেললো, মিনুর শরীরে আর পড়লো না। হ্যাঁ, অ্যাসিড পড়ে গেল গাছের উপরে, গাছের পাতা কিন্তু ঝলসে গেল। এই যে নিক্ষেপ করার যে চেষ্টাটা করছে, এই যে ক্ষতি করার যে চেষ্টা করছে, হ্যাঁ, অর্থাৎ সে আয়না বিষাক্ত পদার্থ দ্বারা সবকিছু ইয়া করে চেষ্টা করি যে নিক্ষেপ করছে, কিন্তু ক্ষতি হয় নাই। এর কিন্তু ক্ষতির উদ্দেশ্যে মারছে মুখে, কিন্তু মুখটা ঝলসে যায় নাই, গাছের পাতা ঝলসে গেছে, মেনু বাইসা গেছে। এইটার কথাই কিন্তু বলছে নারী শিশু নির্যাতন দমন আইনের 4-3-এ। 4-4-এ বলছে এই যে ঘটনাটা ঘটছে, নারী শিশু নির্যাতন দমন আইনের অনেকগুলা শাস্তি আছে, প্রায় 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 32-33টার আরও বেশি শাস্তি আছে। এত শাস্তি কিন্তু আমাদের কনস্টেবল থেকে এসআই পর্যন্ত আসার কোনো মানে ভ্রুক্ষেপ বা কোনো ধরনের সমূহ সম্ভাবনা নাই। তবে তবে একটা শাস্তি কিন্তু আমাদের বিভিন্নবার কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় আসছে। সেটা কি? সেটা হচ্ছে 7, আর আরেকটা শাস্তি আছে সেটা হচ্ছে 17। এই 7-17-এর শাস্তি কিন্তু ভাই আমাদের কিন্তু মনে রাখতে হবে। তিনে বলছে সে চেষ্টা করছে, কিন্তু মিনুর গায়ে অ্যাসিড পড়ে নাই, অর্থাৎ ক্ষয়কারী দহনকারী পদার্থ সে নিক্ষেপ করছে কিন্তু গায়ে পড়ে নাই, বেঁচে গেছে, কিন্তু তার মোক্ষম উদ্দেশ্য ছিল ক্ষতি করা। হ্যাঁ, এটার শাস্তি কিন্তু 3-এ, এটার কিন্তু অনধিক 7 বছর, সর্বনিম্ন 3 বছর। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি বলে রাখি নারী শিশুর কিন্তু সকল দণ্ডই 7 বছর, সশ্রম। নারী শিশুর সকল দণ্ডই কি? সশ্রম। 2-4-এ বলছে ধারার নারী শিশু নির্যাতনের 4 ধারায়, হ্যাঁ, যখন আদালত যখন আদেশ দিবে, অর্থদণ্ডের আদেশ দিবে, হ্যাঁ, জহির মিনুরে অ্যাসিড মারছে, এখন অ্যাসিড মারার পরে মিনুর কিন্তু একটা ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে। এখন এই যে ক্ষতির যে বিষয়টা, এটা যে জহিরের কাছ থেকে নিয়ে পরবর্তীতে কিন্তু মিনুর কি করবে, মিনুরের এই যে সেটা কিন্তু মিনুকে প্রদান করবে। যদি মিনু মারা যায়, যদি অ্যাসিড নিক্ষেপের ফলে যদি মিনু যদি মারা যায়, হ্যাঁ, তাইলে কি হবে, তাইলে কিন্তু এই মিনুর যে পরিবার আছে, হ্যাঁ, ওই পরিবার কিন্তু, অর্থাৎ তার উত্তরাধিকারী কিন্তু ওই জরিমানাটা কিন্তু পাবে। কি বলছি কথা বুঝছেন? এখন তাইলে আমরা মুদ্রা কথা নেই। মুদ্রা কথা হচ্ছে সিম্পলি মনে রাখবো, এই এতক্ষণ যা পড়াইছি এটা কিন্তু সিম্পলি মনে রাখার। কিভাবে নোট করবেন এইভাবে: ক্ষয়কারী দহনকারী দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটানো বা মৃত্যু ঘটানোর চেষ্টার দণ্ড 4-1, 4-2 ক ক্ষয়কারী দহনকারী পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, স্তন বা যৌনাঙ্গ বিকৃতি ভাই, এই শব্দগুলো স্পর্শকাতর। আমি কিন্তু এত ভেঙে আপনাদের বুঝাচ্ছি না, আশা করি আপনারা এত শিশু না, সবাই এই শব্দগুলোর সাথে পরিচিত, আপনারা জানেন। হ্যাঁ, তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি আমার একটা পার্সোনালি মেসেজ দিয়ে ইনশাল্লাহ আমি আবার এই শব্দগুলো বুঝাই দিব। আচ্ছা, তারপরে কি বলছে, এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গের যদি ক্ষতি হয়, কয়টা অঙ্গ? 5টা অঙ্গের কথা এখানে বলা আছে। যদি 5টা অঙ্গের ক্ষতি হয় তাহলে নারী শিশু 4-2-এর ক। 4-2-এর ঘতে বলছে যে যদি ক্ষয়কারী দহনকারী পদার্থ দ্বারা, 4-2-এর ক্ষতে বলছে ক্ষয়কারী দহনকারী পদার্থ দ্বারা, হ্যাঁ, যদি শরীরের অন্য কোনো অঙ্গ বিনষ্ট করে তখন কিন্তু 4-2-এর ক্ষতে দণ্ডিত হবে। আচ্ছা, 4-3-এ এসে বলছে যে ক্ষয়কারী দহনকারী পদার্থ নিক্ষেপ করছে কিন্তু ব্যক্তির ক্ষতি হয় নাই, নারী বা শিশুর ক্ষতি হয় নাই, তাহার দণ্ড কিন্তু এই নারী শিশু নির্যাতন দমন আইনের 4-3-এ। 4-4-এ বলছে যে এই যে ক্ষয়কারী দহনকারী পদার্থ নিক্ষেপের ফলে ব্যক্তির যে ক্ষতি হয়েছে, আদালত যে ক্ষতিপূরণের আদেশ দিবে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাবে। যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তির যে উত্তরাধিকার সেই কিন্তু এই টাকাটা পাবে। আর এই তো 7 ধারায় কিন্তু আমরা কিছুক্ষণ আগে 2-এর ক্ষতে বলছি অপহরণ। হ্যাঁ, এই যে অপহরণ, কোনো ব্যক্তির বল প্রয়োগ করে, প্রলুব্ধ করে, হ্যাঁ, পুষলিয়ে, কি বলছি কথা বুঝছেন, ভুল বুঝাইয়া এক স্থান থেকে অন্য স্থানে যে নিয়ে যায়, এই নিয়ে যাইলে কিন্তু সেটা অপহরণ হিসেবে গণ্য হবে নারী শিশুতে। আরো বলছে এই অপহরণের শাস্তি কিন্তু 14 বছর সশ্রম কারাদণ্ড। সবাই দাগ দেন, অপহরণের শাস্তি ক বছর? 14 বছর সশ্রম কারাদণ্ড। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির অপহরণ করে, হ্যাঁ, তাহলে কিন্তু অপহরণের শাস্তি 14 বছর। তাহলে সিম্পলি মনে রাখবেন যে অপহরণের দণ্ড 7 ধারা, নারী শিশুতে অপহরণের দণ্ড কয় ধারা? 7 ধারা। আচ্ছা, তারপরে 8-এ বলছে মুক্তিপণ আদায়। ওই যে আপনি অপহরণ করছেন, আপনি অপহরণ করে আপনি ফোন করছেন, হোসাইন সাহেব, হ্যাঁ, চট্টগ্রাম মহানগর থেকে আমি ডাকু হোসাইন বলছি, হ্যাঁ, আপনার মেয়ে কিন্তু আপনার ছেলে
আপনার এই যে কি নাদের সুদূর ছেলে মিঠুন আমাদের হেফাজতে, আপনার নাদের সুদূর ছেলে অরূপ আমাদের হেফাজতে। হ্যাঁ, আপনি যদি মুক্তিপণ 12 লাখ টাকা মুক্তিপণ না নিয়ে আসেন, অথবা আপনার যে কাজের দেউড়িতে 3টা হোটেল আছে সেগুলো যদি আমাদেরকে লিখে না দেন, তাইলে কিন্তু আপনার ছেলেকে কিন্তু ডাইরেক্ট কর্ণফুলী নদীর নিচে ভাসায় দিব। এই যে তাকে যে আটক করে এই যে মুক্তিপণটা আদায় করছে, এই মুক্তিপণ আদায়ের জন্য আপনি কিন্তু কি পাবেন, শাস্তি পাবেন হচ্ছে 8 ধারায়। এখন এটাই বলছে এইখানে। আচ্ছা, তারপরে আসেন, তারপরে বলছি কি 9 ধারা, বহুল কাঙ্ক্ষিত 9 ধারা থেকে একাধিকবার বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে এই 9 ধারাটা কি? 9 ধারাটাই বলছে ধর্ষণ এবং ধর্ষণজনিত ইত্যাদির কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি। আচ্ছা, তাহলে কি বলছে ভাই? বলছে এই যে 9-1 যদি কোনো পুরুষ, হ্যাঁ, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে দর্শন করেন তাহলে তার দণ্ড, অর্থাৎ 9-1টা হচ্ছে সিম্পলি নেন, 9-1 হচ্ছে দর্শন করার দণ্ড। 9-1, 9-1 কিসের দণ্ড? দর্শন করার দণ্ড। আর 9-2 বলছে, 9-2 বলছে যে এই যে আপনি দর্শন করে যদি দর্শিতা নারীর মৃত্যু হয়ে যায়, হ্যাঁ, দর্শন করে যদি দর্শিতা নারী একজন ব্যক্তি কর্তৃক, যদি একজন ব্যক্তি কর্তৃক একজন নারী বা একাধিক নারী, হ্যাঁ, যদি প্রশ্নে আসে একজন ব্যক্তি কর্তৃক, মনে করেন কথার কথা ওই ব্যক্তির নাম হচ্ছে মনে করেন শমশের নামক ব্যক্তি কর্তৃক একাধিক নারীকে ধর্ষণ হয়ে পরবর্তীতে একাধিক নারীর মৃত্যু ঘটে, তাহলে কিন্তু 9-3 দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, ওটা কিন্তু 9-2 আসবে। অর্থাৎ দর্শন করে যখন কারো মৃত্যু ঘটাবে, ব্যক্তি এক বা একাধিক হোক, সেটার দণ্ড কিন্তু 9-2। এবার আসেন 9-3। 9-3 বলছে, 9-3 কি বলছে? 9-3 বলছে এই যে, হ্যাঁ, কয়েকজন মিলে, আমরা কিন্তু টিভিতে প্রায় দেখি বা ফেসবুকে প্রায় দেখি ঘটনাগুলো ঘটে, হ্যাঁ, একাধিক ব্যক্তি কর্তৃক, হ্যাঁ, মনে করেন অনেক সময় হাসপাতালে গেছে চিকিৎসার জন্য, দেখলো আনসার সদস্য, গতকালকে যে ঘটনাটা ঘটছে, আনসার সদস্য 2 জন দেখছে যে নারীটা আইছে চিকিৎসার জন্য হাসপাতালে, এই সুযোগে আনসার সদস্য 2 জনেই তাকে কিন্তু ধর্ষণ করছে, পরবর্তীতে নারীর মৃত্যু ঘটছে। এই যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু নারী শিশুর 9-3 দণ্ডিত হবে, অর্থাৎ গণধর্ষণ। হ্যাঁ, গণধর্ষণ, একাধিক ব্যক্তি কর্তৃক যখন দর্শন হবে তখন কিন্তু সেটা নারী শিশুর 9-3 চলে যাবে। আরিফের মতো যারা একটু আইন সম্পর্কে একটু ভালো জানে, তারা কিন্তু যখন উদ্দীপক দেখবে, কি দেখবে? দেখবে যে যে জসিম এবং ফারুক, হ্যাঁ, জসিম এবং ফারুক, হ্যাঁ, মিনুকে প্রেমের প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাবে রাজি না হয়, পরবর্তীতে, হ্যাঁ, পরবর্তীতে এই সূত্র ধরে পরবর্তীতে মিনুকে তারা এই যে হচ্ছে কি বলে, মিনুকে তারা স্কুলের পিছনে ঘন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে হত্যা করে। এক্ষেত্রে জসিম এবং ফারুকের অপরাধকে নিরূপণ করেন। তখন কিন্তু যারা এই জহিরের মতো আবেগী, তারা কিন্তু সবাই 9-2 দিয়ে আসবে, আর পরীক্ষার হল থেকে রেজাল্টের দিন এসে বলবে, ভাই রে, আমার তো রেজাল্ট আসে না। কারণ কি? কারণ আপনার ওইখানে জসিম এবং ফারুক আছে, এটা কিন্তু গণধর্ষণ, এটা কিন্তু একাধিক ব্যক্তি। হ্যাঁ, যদি 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 আরিফের মতো যারা ভালো ছাত্র, এটা কিন্তু ঠিকই 9-3 দিয়ে আসবে, আর কিন্তু হ্যাঁ হ্যাঁ করে হাসবে, ঠিক যেভাবে গতকালকে হাসছে। এখন এইটা কিন্তু ট্রিক্স, আপনারা কিন্তু পদোন্নতি পরীক্ষায় দেখবে আপনার বেসিকটা কি, আপনি কতদূর আইন জানেন, সেই অনুপাতেই কিন্তু আপনার রেজাল্টের ক্রমও সাজানো হয়। তো এই ক্ষেত্রে বেসিক আপডেট করার অন্যতম অন্তরায় হচ্ছে আপনারা কিন্তু প্রশ্ন দেখেই আপনার প্রশ্নের কত রং কত ঢং সব কিন্তু আপনারা নখদর্পণে নিয়ে আসতে হবে। এই কথাটাই আমরা কিন্তু মাঝে মাঝে বলি। আচ্ছা, তাহলে আমরা এবার মুদ্রা কথা নেই ভাই, 4 পরে যাই। মুদ্রা কথাটা কি? 9-1 বলছে দর্শন করার দণ্ড, 9-2 দর্শন করে মৃত্যু ঘটানোর দণ্ড, 9-3 গণদর্শন করে মৃত্যু ঘটানো বা আহত করার দণ্ড। আচ্ছা, 9-4 বলছে 3 যে একাধিক, মানে মানে 2 জন যদি হয়, ওটা কি গণধর্ষণ হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো এতক্ষণ ধরে ওই কথাটাই বলতেছি, 2 জন যদি একের অধিক হয়, 2 জন হলে তো গণধর্ষণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একাধিক মানে একের অধিক, সবাই মনে রাখেন, একাধিক মানে ঠিক আছে। একের অধিক, একাধিক মানে একের অধিক, যখনই 2 জন হবে, অর্থাৎ 2 জন থেকে কিন্তু একাধিক, 2 জন থেকে একাধিক, কি বলছে কথা বুঝছেন ভাই? একাধিক, বুঝতে পারছি। জি স্যার, জি স্যার। আচ্ছা, 9-4 এসে বলছে কি বলছে? 9-4 বলছে এই যে দর্শন করিয়া মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করেন, দর্শন করে মৃত্যু, দর্শন করছেন,
দর্শনটা কমপ্লিট আপনার, হ্যাঁ, দর্শনটা কমপ্লিট হওয়ার পরে আপনি তারে কি করছেন, আপনি তার মুখমণ্ডলটা থেতলে দিছেন। হ্যাঁ, মনে করেন এই যে একটা ছেলে এখানে দেখা যাচ্ছে, কি ছেলেটার নাম কি, মেহেদি, খুব হ্যান্ডসাম, সুযোগ পাইয়া দর্শন করলো, কিন্তু দর্শন করার পরে চিন্তা করছে যে যেহেতু আলামতটা থেকে যায়, মেয়েটা যদি সাক্ষী দেয় আমার তো নির্ঘাত ফাঁসি। হ্যাঁ, তখন সে কি করলো, সে তার মুখমণ্ডলটা থেতলে দিল, কিন্তু ভাগ্যক্রমে মেয়েটা বেঁচে গেল। এই যে দর্শন করলো এবং সে মৃত্যু ঘটানোর চেষ্টা করলো বা তারে আহত করার চেষ্টা করলো, তার হাত পা থেতলে দিল। হ্যাঁ, এই 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 যে ঘটনাটা সে ঘটাইছে, এটা কিন্তু 9-4 ক। আচ্ছা, 9-4 খতে বলছে শুধুমাত্র ওই যে জসিম এবং পারুক, হ্যাঁ, জসিম মিনুকে পছন্দ করে, কিন্তু জসিমের পছন্দের ইয়েতে মিনু সাড়া দেয় না। এক্ষেত্রে পূর্ব প্রস্তুতি নিয়ে জসিম মিনুকে ধর্ষণের একা রাস্তায় পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এই যে চেষ্টা করে, বাংলা সিনেমায় যেই ইয়াগুলা হয়, হ্যাঁ, ওই যে ক্লিপগুলা থাকে, এগুলা কিন্তু অনেকটা বিলেন নায়ক আসার আগ পর্যন্ত বিলেনে যে ঘটনাটা ঘটায় সেটাই কিন্তু 9-4 খ। এই আবার এই ইয়ে কিন্তু রিয়াজ কিন্তু অনেক বেশি বাংলা সিনেমা দেখে। হ্যাঁ, আপনারা দেখেন না আবার আমার কথা শুনে ভাই, অনেকে আবার আমার কথা শুনে কিন্তু আজকে যায় শুধু বাংলা। এটা কিন্তু হচ্ছে দর্শনের চেষ্টা, এটা কিন্তু দর্শন না। আবার এটা কিন্তু দর্শনের জন্য আহত না, এটা 9-4 খ। আচ্ছা, তাহলে 9-4 ঘতে বলছে কি, বলছে ওই যে 9-4 কর অংশটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে নাই। দর্শন করিয়া বলছে মৃত্যু ঘটানো এবং আহত করার চেষ্টা। যাদের পুরাতন বই তারা কিন্তু 9-4 গরুর গ কিন্তু খুঁজে পাবেন না, তারা শুনে রাখেন, নতুন বইতে এটা আছে, পুরাতন বইতে নাই, নতুন বইতে কিন্তু আছে। দর্শন করে যদি কেউ, হ্যাঁ, অর্থাৎ মারাত্মক জখম ঘটায়, হাত পা যদি ভাঙা ফেলায়, একটা হাত ভাঙা দিছে, পা ভাঙা দিছে, অথবা স্তন্য এগুলা কেটে ফেলছে, হ্যাঁ, দর্শন করার পরবর্তী সময়ে, তখন কিন্তু তার চোখ উপড়ে ফেলছে, এরকম ঘটনা কিন্তু ঘটে অহরহ। তখন কিন্তু দর্শনের উদ্দেশ্যে শরীরের কোন অঙ্গ ধারালো অস্ত্র। হ্যাঁ 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 হ্যাঁ, দর্শনের উদ্দেশ্যে, ঠিক আছে ঠিক আছে, কথাটা ঠিক আছে রে ভাই। এটাই হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইনের এই যে কি বলে 9-4 গরুর ঘতে। এই ঘটনাগুলো যদি সে ঘটায় তাহলে কিন্তু তার দণ্ড হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা। কি বলছে কথা বুঝছেন? দর্শনের উদ্দেশ্যে যদি কেউ মারাত্মক জখম কোনো ব্যক্তিরে করে তখন কিন্তু এই ঘটনাটা কিন্তু তার দণ্ড হবে 9-4 ঘতে। এখন আমার কথা হচ্ছে 9 ধারাটা এমন একটা ধারা যেটা প্রত্যেকটা ধারা উপধারা থেকে কিন্তু উদ্দীপক হতে পারে। ঠিক আছে, আমি কিন্তু মাঝে মাঝে অনেকের নাম বলি কিন্তু সামনে আনার একটাই কারণটা হচ্ছে যাতে আপনারা সহজভাবে জিনিসটাকে ধরতে পারেন। কি বলছি কথা বুঝছেন? আচ্ছা, 9-5 বলছে আগে ছিল পুলিশ হেফাজতে, এখন 9-5 চলে আসছে পুলিশ বা অন্য যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে। মনে করেন গ্রেপ্তার করলো কে, ভিকটিমকে মাদক দ্রব্য, ভিকটিম ইয়ার হেফাজতে নাই, পুলিশের হেফাজতে নাই, ভিকটিম আছে মাদক দ্রব্যের হেফাজত। সময় দেখি না যে ঢাকা থেকে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার প্রতিমধ্যে চেকপোস্টে, হ্যাঁ, হচ্ছে এক নারীর দেহ তল্লাশির সময়, হ্যাঁ, তার হচ্ছে তার ট্রাভেল ব্যাগে 20,000 পিস ইয়াবা পাওয়া যায়। তো এটা তো হচ্ছে মাদক দ্রব্য কর্তৃক উদ্ধার হয়েছে, মনে করেন পুলিশ উদ্ধার করে নাই। তখন তারা কি করলো, তারে ধরে সিম্পলি নিয়ে যাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অফিসে। ওই যে অফিসে তারা নিয়ে গেছে, ওই অফিসে রাতের বেলা কিন্তু ওই মেয়ে ধর্ষণ হয়ে গেছে, ধর্ষিত হয়েছে। এই যে ধর্ষিত হয়েছে, তখন মাদক দ্রব্যের ওই টিমে যারা দায়িত্বরত ছিল, ওই মেয়েকে হেফাজতের জন্য যারা এক বা একাধিক ব্যক্তি যারা দায়িত্বে ছিল, প্রত্যেকেই কিন্তু দণ্ডিত হবে। কি বলছি কথা বুঝছেন? 10 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন কিন্তু 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ছাড়াও কিন্তু 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আচ্ছা, এবার আসেন, সেম কথাটাই কিন্তু পুলিশের জন্য বলছে। যদি পুলিশ হয়, পুলিশ হেফাজতে যদি দর্শিত হয়, তাহলে পুলিশ হেফাজত থাকলে থানায় দর্শিত হইলে, হ্যাঁ, একই অপরাধের জন্য এলে কিন্তু অনেকে বলে হাসি ঠাট্টা করি যে একই অপরাধের জন্য তিনজন দণ্ডিত হবে। নারী শিশুর কোন ধারায় বলেন? রিয়াজরে বলতে পারে, রিয়াজ ভাই তুমি তো অনেক আইন শিখছো, দেখি বলো তো কি স্যার বলেন, একই অপরাধের জন্য 3জন দণ্ডিত হবে নারী শিশুর কোন ধারায় বলেন তো ভাই? তখন রিয়াজ বলবে কোন ধারায়? তখন বলবে মিয়া এটাই শিখছো না, নির্যাতন দমন আইনের 9-5 হাজতখানায় যদি কোনো নারী থাকে
ওই নারী যদি ধর্ষিত হয়, ওই নারী যদি ধর্ষণের শিকার হয়, তাহলে কিন্তু সেন্টি দায়ী থাকবে, ডিউটি অফিসার দায়ী থাকবে, অফিসার ইনচার্জ দায়ী থাকবে। এই তিনজনের বিরুদ্ধেই কিন্তু 9-5 মামলা রুজু করা যাবে। মামলার আয়ু ধরা খাইব না? না না, মামলার আয়ু কেন ধরা খাবে ভাই? মামলার আয়ু তো মামলা রুজু হওয়ার পরে আয়ু নিযুক্ত হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু সেন্ট্রি ডিউটি অফিসার না না কামটা করছে আর সে তিনজন। স্যার আজিজ স্যার আপনি কথাটা বুঝেন নাই, সে কি বলছে? প্রশ্নটা ছিল সে বলছে যে আয়ু ধরা খাবে না, আয়ু না, মানে ভিক্টিমকে যে থানায় আনছিল, যে অফিসার থানায় আনছিল, ওই অফিসারে কিছু হবে কিনা সে এটা বলতে চাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, আমার কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেকে সেন্ট্রি ডিউটি করেন, এটা কিন্তু মনে রাখেন। নট অনলি দর্শনের ক্ষেত্রে বাট অলসো আত্মহত্যার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা। অর্থাৎ হাজতখানায় যখন কোনো নারী বা কোনো পুরুষ, হ্যাঁ, আপনি এনে রাখলেন, ওই নারী বা পুরুষের দায় দায়িত্ব কিন্তু 3জন সদস্যের উপরে আমাদের বর্তাবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের 3জন সদস্য তার হেফাজতের জন্য দায়ী থাকবেন। 1 নম্বর দায়ী থাকবেন সেন্ট্রি, 2 নম্বর দায়ী থাকবেন ডিউটি অফিসার, 3 নম্বর দায়ী থাকবেন অফিসার ইনচার্জ। যিনি ওই থানার অফিসার ইনচার্জ ডিমুরের দায়িত্বে আছেন, উনি তখন এই তিনজন ব্যক্তি দায়ী থাকবেন। থানা হেফাজতে যখন কোনো আসামির, সেটা নারী হোক বা পুরুষ হোক, তার কোনো ক্ষতি হয়। আর এই নারী শিশু 9-5 সেটা বলছে পুলিশ হেফাজতে যদি কোনো নারী ধর্ষিত হয়, তাহলে কিন্তু তার ধর্ষণ ওই নারীকে হেফাজতে দায়িত্ব যারা থাকবে তারা প্রত্যেকেই কিন্তু দণ্ডিত হবে। আসামিকে যে নির্যাতন করা হয়, এটা যদি কোনো সমস্যা হয় আসামির, তখনও সেম সেন্ট্রি ডিউটি অফিসার আর অফিসার ইনচার্জ এই তিনজনের দায় থাকবে। হ্যাঁ, এই তিনজনে দায়ী থাকবে। তবে এটার জন্য নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2015 সালের 15 ধারায় তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় ব্যবস্থা কি নেওয়া যাবে। কি বলছি কথা বুঝছেন নি? যে অফিসার করবে এবং এটার জন্য তদন্ত কমিটি গঠন হবে, তদন্ত কমিটি কিন্তু রিপোর্ট দিবে, রিপোর্ট অনুসারে কিন্তু তাদেরকে প্রত্যেককেই শাস্তির আওতায় আনা যাবে। 9 কতে, এই যে 9 কতে বলছে কি আত্মহত্যার প্ররোচনার শাস্তি। হ্যাঁ, মনে করেন জহির সাহেবের এলাকার একটা মেয়ের নাম হচ্ছে মিনু, হ্যাঁ, শমশেরের এলাকার একটা যে কোনো একটা ব্যক্তির নাম শমশের, ওই এলাকার একটা মেয়ের নাম হচ্ছে মিনু। এখন ওই মেয়েটা কি করছে? ওই মেয়েটা সারা বছর খুব ভালো পড়াশোনা করছে, কিন্তু যেই কোনো একটা কারণে সে একটা বিষয়ে সে ফেল করছে, সে পরীক্ষা পাশ করতে পারে না। এখন ওই শমশের কি করলো? মেয়েটা হাইটে যাচ্ছে, শমশের কি করলো? এই ধরনের সারা বছর পড়াশোনা করে, হ্যাঁ, তারপরে ফেল করে, কি পড়ছে, কি ধঞ্চা পড়ছে সেটা তো আমরা জানি। হ্যাঁ, বই তো পড়ে নাই, পড়ছে ফেসবুক পড়ার কারণে আজকে এই অবস্থা। যদি ঠিকই বই পড়তো তাহলে কিন্তু ফেল করতো না। এই যে কথাটা শমশের বলছে, এইটা কিন্তু মেয়েটা নিতে পারে নাই। এইটা সে না নিয়ে সে কিন্তু গলার মধ্যে ফাঁস দিয়ে দিছে। অর্থাৎ কোনো ব্যক্তি কর্তৃক যখন অপর কোনো ব্যক্তিরে কি করে, তারা কিন্তু এই যে দেয়, আত্মহত্যার প্ররোচনা দেয়। কি বলছি কথা বুঝছেন? কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তি যদি আত্মহত্যার প্ররোচনা দেয়, যদি আরো বলে দেয় যে আজকে যদি মিনুর জায়গায় আমি হইতাম, সংসারে বলতেছে যে মিনু পরীক্ষায় ফেল করছে, আজকে যদি মিনুর জায়গায় আমি হইতাম, তাহলে তো আমি কত আগে বিষ খেয়ে মরে যেতাম, এই মুখ আমি মানুষের জীবনেও দেখাইতাম না। আবার এই ঘটনাটা আরো সিম্পলি বললে, মনে করেন অনেক সময় এলাকায় অনেকের বিরুদ্ধে কুচ্ছা রটে। এটা কিন্তু কুচ্ছাটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। হ্যাঁ, মনে করেন একজন এই ঘটনা কিন্তু আগে ডিএনএ টেস্টের আগে একাধিক ব্যক্তি কিন্তু শাস্তিও ভোগ করছে। কি হয়েছে? মনে করেন জায়গা জমি নিয়ে এই ঘটনা কিন্তু আগে ঘটছে, কিন্তু মিথ্যা মামলা, জায়গা জমি নিয়ে এই ঘটনাগুলো ঘটতো। একজনের সাথে আরেকজনের সাথে জায়গা জমি নিয়ে কিন্তু বিরোধ আছে। হ্যাঁ, তো বিরোধের থাকতে সে কিন্তু খুবই কিন্তু মানে ফরেস্টগার একজন ব্যক্তি, তো তার এলাকায় কিন্তু মান সম্মানের হানির জন্য বলতো যে অমুকে আমারে দর্শনের চেষ্টা করছে, হ্যাঁ, অমুকে আমারে করছে, দর্শনের চেষ্টা করছে। তা আপনারা তার সাধু চেহারাটাই দেখেন, সাধু চেহারার আড়ালে কিন্তু তার এই বিবর্ষ চেহারাটাও আছে। তখন ব্যক্তিটা কিন্তু নির্দোষ। হ্যাঁ, তখন এলাকায় তারা সবাই কিন্তু সিসি করতেছে, কিন্তু সে প্রমাণ করতে পারতেছে না। তো তখন এলাকার মনে করেন, হ্যাঁ, ওই যে কালু মাতাব্বর, সে বলতেছে বেড়া তোর জায়গায় আজকে আমি হইলে আমি তো কত আগে গলায় ফাঁসি দিয়ে মরে যাইতাম। এই যে কালু মাতাব্বর তারে যে এই যে আত্মহত্যার একটা প্ররোচনা দিছে, এই প্ররোচনাটার কথাই কিন্তু বলছে, এই কথাটাই বলছে নারী শিশু নির্যাতন দমন আইনের 9-6 কতে। আমার কথা বুঝছেন? তাহলে সিম্পলি মনে রাখেন
যে আত্মহত্যায় প্ররোচনা দানের শাস্তি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ক ধারা। কোনো ব্যক্তির যদি মানে দেয়, আত্মহত্যার প্ররোচনা দেয়, হ্যাঁ, তখনই কিন্তু সেটার শাস্তি হচ্ছে 9 ক। আর যদি আপনি পুরুষ দেন, যদি আপনি পুরুষ মনে করেন প্রশ্নটাতে পুরুষ আসলো, হ্যাঁ, উল্লেখ করে দিল পুরুষ, তাহলে আপনি পেনাল কোড, হ্যাঁ, ভিকটিম যদি পুরুষ হয়, যে ব্যক্তি আত্মহত্যা করছে সে যদি পুরুষ হয় তাহলে 306 মামলা হবে। আর ভিকটিম যদি নারী হয়, ভিকটিম যদি কি হয়, নারী বা শিশু হয়, হ্যাঁ, তখন কিন্তু মামলা হবে নারী শিশু নির্যাতন দমন আইনের 9 খতে বলছে এই যে বিয়ের প্রলোভনে, কিসের প্রলোভনে? বিয়ের প্রলোভনে সে কাজটা করছে কি? সে কাজটা করছে দেখেন, অর্থাৎ তারে বল প্রয়োগ ব্যতীত, তারা কিন্তু বল প্রয়োগ করে নাই, বল প্রয়োগ ব্যতীতই কিন্তু সে ঘটনাটা কি ঘটাইছে। কিভাবে ঘটাইছে দেখেন, বলছে যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখাইয়া 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে যে যৌনকর্ম করেন, অর্থাৎ প্রেম করার পরে এই যে যৌনকর্ম করছে বা সহবাস করছে, এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাবাদন সম্পর্ক থাকে। এখন যখন প্রেম থাকে তখন তো একজন আরেকজন বলে আমি তোমাকে পৃথিবী দিয়ে দিব, ও বলে আমি তোমাকে মঙ্গল গ্রহ দিয়ে দিব, হ্যাঁ, ও বলে যে তুমি বেটার ইচ্ছে চালাস, অসুবিধা কি, আমাদের দরকার খালি শান্তি, আমি তো শান্তি চাই। এই যে আস্থাবাদন সম্পর্কটা থাকে, হ্যাঁ, আস্থাবাদন সম্পর্ক বিদ্যমান থাকে, তাহলে উক্ত ব্যক্তি অনধিক 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইয়ার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হইবেন। অর্থাৎ আপনি কিন্তু প্রেম করছেন, বিয়ে করেন নাই, এক কথায় মনে রাখেন, প্রেম করছেন, বিয়ে করেন নাই, এবং আপনি শারীরিক সম্পর্ক তৈরি করছেন, পরবর্তী সময়ে আপনি কি করলেন, হ্যাঁ, শারীরিক সম্পর্কটা ছিন্ন করলেন, তখন আপনার যে দণ্ড হবে সেটা কিন্তু 7 বছর। এইটার হেডিংটা আপনি লিখবেন এটাই, যে বিয়ের প্রলোভনে, হ্যাঁ, বিয়ের প্রলোভনে যৌনকর্ম করার দণ্ড, বিয়ের প্রলোভনে যৌনকর্ম করার দণ্ড নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ক। যৌনকর্মের ভিতরে দর্শন হয় কিনা? দর্শন হচ্ছে, যৌনকর্মটা হচ্ছে যে আপনি যেই কথাগুলো এখানে 2 ইয়তে বলছে, আপনি একটু 2 ইয়তে গেলে দেখবেন লেখা আছে, হ্যাঁ, কি লেখা আছে? লেখা আছে কোন নারী বা শিশুর ইত্যাদি 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 লেখা আছে। এই যে জিনিসটা কাজ করলে সেটা হচ্ছে যৌনকর্ম, যেটা দর্শন সেটা কিন্তু একটা ভিন্ন কথা। দর্শন কি ভিন্ন কথা? ভিন্ন কথা বলছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির 16 বছরের অধিক কোনো নারীর সহিত তার সম্মতি ব্যতি রেখে তাকে ভীতি প্রদর্শন করে, তাকে প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করিয়া, অথবা 16 বছরের কম কোনো শিশুর সহিত তার সম্মতি সহ যদি, হ্যাঁ, ওই যে যৌনকর্ম সম্পাদন করে, তাহলে সেটা কিন্তু ধর্ষণ হিসেবে গণ্য হবে। তাই ধর্ষণ একটা জিনিস, যৌনকর্ম আরেকটা জিনিস। যৌনকর্ম হচ্ছে কাজটা, আর আপনি এই কাজটা করার পিছনে যে জিনিসগুলা আপনাকে প্রতিবন্ধকতা, তাহাই কিন্তু ধর্ষণ। তাহলে যদি প্রশ্ন আসে যৌনকর্ম এবং ধর্ষণের পার্থক্য কি, আপনারা কিন্তু লিখতে পারবেন। যৌন পীড়ন ইত্যাদির দণ্ড। তো যৌন পীড়নটা কি? যৌন পীড়নটা হচ্ছে, আলোচনা করি, ক খকে পছন্দ করে কিন্তু খ সাড়া দেয় না, তখন সে কি করছে? তখন সে কিন্তু এই যে খকে কিন্তু শ্লীলতাহানি করছে। শ্লীলতাহানি সে কিভাবে করছে? হ্যাঁ, শ্লীলতাহানি সে কিভাবে করছে? মনে করেন দুইজনে একই ভার্সিটির মধ্যে পড়াশোনা করে, কিন্তু সে হচ্ছে তারে হচ্ছে যৌন কামনা চরিতার্থ করার জন্য, যৌন কামনা লালসা চরিতার্থ করার জন্য বা প্রকাশ করার জন্য সে কি করছে? তার শরীরের যে কোনো অঙ্গ বা গ্রন্থির মধ্যে টাচ করছে। এই কথাটাই কিন্তু বলছে নারী শিশুর কততে? 10-এ। নারী শিশুর 10-এ বলছে, 10-এ বলছে এই কথাটাই। অর্থাৎ এই যে যৌন কামনা চরিতার্থ করার জন্য কোনো নারীর একটা অঙ্গতে সে টাচ করছে, অথবা তার শরীরের, হ্যাঁ, কোনো অঙ্গ দ্বারা তার ওই নারীর শরীরের কোনো বস্তুতে সে কিন্তু টাচ করছে। অনেক সময় আমরা বাংলা সিনেমায় দেখি, হ্যাঁ, বিলেনে কি করে, নায়িকারে বলে একটু দাঁড়াও না, নায়িকা দাঁড়ায় না, বলছে পথ ছাড়, তখন পথ ছাড়লে সে কি করে? তার চুলটা হাতে নেয়, চুলটা হাতে নিয়ে তার শ্যাম্পুর গ্রানটা নেয়। এইটাই কিন্তু এই যে যৌন পীড়নের উৎকৃষ্ট উদাহরণ। কি বলছি, কটা বুঝছেন? অর্থাৎ শ্লীলতাহানি করতে হলে তার শরীরের যে কোনো একটা অঙ্গকে কিন্তু টাচ করতে হবে।
যতক্ষণ পর্যন্ত অঙ্গ টাচ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা যৌন পীড়নের আওতায় পড়বে না। কি বলছি কথা বুঝছেন নি জহির সাহেবের উদ্দেশ্যে আরো বলি, যৌন পীড়নের যদি সংজ্ঞা আসে আপনি কিভাবে লিখবেন যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুর সাথে যৌন কামনা চরিতার্থ করার জন্য তার ওই নারী বা শিশুর কোনো অঙ্গ স্পর্শ করেন, শরীরের যে কোনো অঙ্গ বা কোনো অঙ্গ স্পর্শ করেন তবে তাকে যৌন পীড়ন বলে। 11 ধারায় বলছে, মনে করেন এই যে জহির সাহেব হচ্ছে বিয়ে করছে, জহির নামে একজন ব্যক্তি বিয়ে করছে, বিয়ে করার পর সে কি করলো, তার এই যে স্ত্রীরে বললো, এই মিনু, মনে করেন শামিম অথবা ক নামক ব্যক্তি, তার স্ত্রী হচ্ছে খকে বললো তুই এখন যা তোর বাপের বাড়ির থেকে 10 লাখ টাকা আনবি, আমি তো জুয়া খেলে সব টাকা হারাই ফেলছি, তুই এখন 10 লাখ টাকা আনবি, যদি না আনস তাহলে কিন্তু তোর মাথা বাড়ি দিয়ে ফাটাই ফেলামো। তখন সে বলছে কি, বলছে যে আমার বাপের বাড়িতে কোনো টাকা নাই, তুমি ফাটাই ফেলালে ফাটা ফেলাও। তখন এটা এই কথা শুনে উত্তেজিত হয়ে কিন্তু তারে সাথে সাথে তার হাতে থাকা লোহার রড দিয়ে তাকে আঘাত করে এবং সাথে সাথে ঘটনাস্থলেই নামক নারীর মৃত্যু ঘটে। এক্ষেত্রে কর অপরাধ নিরূপণ করুন, সরাসরি কোনো কথা ছাড়াই আপনি নারী শিশু নির্যাতন দমন আইনের কি দিবেন, 11 ধারা 11 ক ধারা দিয়ে দিবেন। এটা বলছে 11 কতে। 11 খতে বলছে এই যে আপনি 11 কতে এই কথা বলছে। এখন আসেন যাদের কাছে বই আছে তারা দেখবেন আরো একটা কথা আছে, কথা হচ্ছে ক 11 কতে বলছে আপনি ওই যে সে আপনার সাথে একই উদাহরণ, সে আপনার সাথে বিরুদ্ধাচরণ করছে, আপনি 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 যৌতুক চাইছেন, সে কিন্তু যৌতুক আনে নাই, সে বলছে তুই যা করবি কর, আমি আমার বাপের বাড়ি যাবো না। তখন এটা বলার সাথে সে যে একটা বাড়ি দিছে, বাড়ির সাথেই কিন্তু আপনার হাতটা ভেঙে গেছে। এই যে আপনারে কিন্তু গুরুতর আঘাত করে আপনাকে মেরে ফেলানোর জন্য চেষ্টা করছে, আপনার দিছে দুইটা, আপনারে মুখের উপরে দুইটা দিছে ঘুষি, খকে 2টা ঘুষি দিছে, এই যে ঘুষি দিছে 2টা দাঁত পড়ে গেছে, তারা যে মুখ গুরুতর আঘাত ঘটাইছে, মৃত্যু ঘটানোর চেষ্টা করছে, এইটার দণ্ড কিন্তু কতে আছে। কি বলছি কথা বুঝছেন না? আচ্ছা, আরো আছে পেনাল কোডের 320-এ যেই মারাত্মক জখমের যে 8টা পয়েন্ট আছে, ওই 8টা পয়েন্টের মধ্যে যদি কোনো একটা পয়েন্টে অর্থাৎ দাঁত ফালাই দিছে, চোখ উড়াই ফেলছে, শ্রবণ শক্তি নষ্ট করছে, হাত ভাঙি ফেলছে, হাড় ভাঙছে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু তাকে কি করবে, তাকে কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনের 11 খ ধারায় অর্থাৎ যৌতুকের জন্য আঘাত করে যদি মারাত্মক জখম ঘটায় তারা কিন্তু 11 খ ধারায় কিন্তু সে দণ্ডিত হবে। এটা বলছে 11 খতে। 11 ঘতে বলছে যে এই খকে বলছে যা বাপের বাড়ি যা, তুই টাকা নিয়ে আয়। তখন কিন্তু সে টাকা নিয়ে আসে নাই, তো টাকা নিয়ে যে সে কাজে গেছে, সন্ধ্যা এসে দেখছে এখনো টাকা নিয়ে আসে নাই, তখন জিদ দে তাকে মনে করেন আপনি কি করছে, হালকা ওই যে একটা শলার মুঠি বা হচ্ছে হালকা লাঠি দিয়া তারকে কিন্তু 2-3টা বাড়ি দিছে, অথবা তার চুলের মুঠি ধরে ঘুরাইছে। এই যে ঘটনাটা ঘটাইছে যৌতুকের জন্য সে সাধারণ জখম করছে, তার দণ্ড কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনের 11 গরুর ঘতে। এটাই বলছে 11। তাহলে 11 মুদ্রা কথা কি? 11 মুদ্রা কথা হচ্ছে 11 একে যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর দণ্ড, 11 মৃত্যু ঘটানো বা মৃত্যু ঘটানোর চেষ্টার দণ্ড। আচ্ছা, আরো 11 কতে আবার আইসা বলছে এই যে মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য কোনো যদি আঘাত করে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে, শুধুমাত্র মৃত্যু ঘটানোর চেষ্টা করে, তখন কিন্তু তার দণ্ড হচ্ছে 11 কতে। 11 খতে আবার এসে বলছে যৌতুকের জন্য যখন কাউকে মারাত্মক জখম করবে তার দণ্ড কিন্তু 11 খ। 11 ঘতে বলছে যৌতুকের জন্য কাউকে যখন সাধারণ জখম করবে তার দণ্ড কিন্তু 11 গরুর ঘ। আচ্ছা, তাহলে 12তে বলছে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি। যারা ঢাকা ফার্ম গেটে গেছেন তারা কিন্তু দেখবেন যে অনেক শিশুর হাত নাই, পা নাই, আবার অনেকের একটা চোখ নাই, তারা কিন্তু মহাকাল থেকে অনন্তকাল থেকে ফার্ম গেটে ভিক্ষা করতেই আছে। আর একটা সিনেমা আছে ভারতের, ইসলাম ডাক মিলিয়নিয়ার, এই সিনেমাটা কিন্তু অস্কার পাইছিল। যারা সিনেমাটা দেখছেন তারা কিন্তু জানেন ভিক্ষাবৃত্তি নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছিল। অর্থাৎ শিশুদেরকে কিন্তু রাতের অন্ধকারে বস্তি থেকে শিশুগুলোরা অপহরণ করে নিয়ে যাইতো, পরে ওই একটা জায়গার মধ্যে অনেকদিন রাখতো, ক্ষুধার্ত, তখন তাদেরকে খাবার দিত, খাবার দিলে তারা এমনভাবে খাইতো, খাওয়ার সাথে একটা ওষুধ দিয়ে দিত, তারা অজ্ঞান হইতো, অজ্ঞান হলে তাদের একটা হাত কেটে ফেলতো,
তাদের একটা পা কেটে ফেলতো, তাদের একটা চোখ কেটে ফেলতো, কেটে 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 তারা তো চিনতো না, তাদেরকে শহরের বিভিন্ন এক শহর থেকে, কলকাতা শহর থেকে নিয়ে মুম্বাই শহরে ছেড়ে দিত। কি বলছে কথা বুঝছেন? ওই মুম্বাই শহরের বিভিন্ন পয়েন্টে বসে বসে তারা ভিক্ষা করতো। এই যে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে ওই ভিক্ষার টাকাটা কিন্তু আবার তারা নিতে পারতো না। হ্যাঁ, তারা কি করতো, ওই ভিক্ষার টাকাটা কিন্তু একটা যে গ্যাং ওই ওই চালাইতো, ওই ভিক্ষার টাকাটা কিন্তু তারা নিত। এই যে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে কোনো শিশুর অঙ্গহানি করা, অঙ্গহানি কি, তার হচ্ছে কোনো শিশুর হাত পা চক্ষু কোনো অঙ্গ বিনষ্ট করেন বা বিকৃত করে দেন, বিকলাঙ্গ করে দেন, পাটা বাঁকা করে দেন, এই যে ঘটনাগুলা ঘটায় তার কিন্তু দণ্ড কিন্তু নারী শিশুর 12 ধারায়। নারী শিশুর 13 ধারায় কি বলছে? নারী শিশুর 13 ধারায় বলছে দর্শনের ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশুর সংক্রান্ত বিধিবিধান। দর্শনের ফলশ্রুতিতে, অর্থাৎ একটা শিশু দর্শনের ফলে ওই শিশুটা জন্মগ্রহণ করছে। হ্যাঁ, তাহলে দর্শনের ফলে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে ওই শিশু সংক্রান্ত বিধিবিধান। তাহলে আসেন, দর্শনের ফলে জন্মগ্রহণ করছে এই শিশু কিভাবে কিভাবে তার কি হবে? কি বলছে? বলছে অন্য আইনে যাই কিছু থাকুক না কেন, হ্যাঁ, উক্ত সন্তানকে তার মাতা বা তার মাতৃকুলীয় আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে রাখতে হবে। কি বলছে? প্রথমত বলছে উক্ত শিশুকে তার মাতা মানে মা বা তার মাতৃকুলীয়, অর্থাৎ দর্শন করার পরে যেই শিশুটা জন্মগ্রহণ করছে সেটার নানা নানি বা মামা এই সংক্রান্ত যে আত্মীয় স্বজন আছে তাদের তত্ত্বাবধানেই কিন্তু বড় হবে, রাখা যাবে। আচ্ছা, তারপরে বলছে কি, উক্ত সন্তান তার পিতা বা মাতা কিংবা উভয়ের পরিচয় কিন্তু পরিচিত হইতে পারবে। অর্থাৎ দর্শনের ফলশ্রুতিতে যে শিশুটা জন্মগ্রহণ করছে ওই শিশুটা কিন্তু মায়ের পরিচয়ে বা বাপের পরিচয়ে বা উভয়ের পরিচয়ে কিন্তু পরিচিত হতে পারবে। এটা বলছে কততে? নারী শিশু নির্যাতন দমন আইনের 13 খতে। 13 খর পরে আরো বলছে, আরো কি বলছে? আরো বলছে 13 ঘ বলছে উক্ত সন্তানের ভরণ পোষণ এর ব্যয় কে বহন করবে? রাষ্ট্র বহন করবে। সরকার, রাষ্ট্র, রাষ্ট্রপতি বহন করবে কে? রাষ্ট্র। আচ্ছা, তারপরে ঘতে এসে বলছে ইম্পর্টেন্ট, এই নারী শিশু নির্যাতন দমন আইনের 13 ধারাটা কিন্তু দাগানোর কিছু নাই। 13 ধারাটা পুরাটাই ইম্পর্টেন্ট। নারী শিশু নির্যাতন দমন আইনের 13 ধারাটা কিন্তু পুরাটাই, প্রত্যেকটা শব্দ এমসিকিউ। নারী শিশু নির্যাতন দমন আইনের 13 ধারা একাধিকবার এমসিকিউ আসছে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায়। কি বলছে এখানে? উক্ত শিশু, উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় তার বয়স 21 বছর পূর্তি না হওয়া পর্যন্ত প্রদেয় হবে। হ্যাঁ, 21 বছর অধিক বয়স্ক কন্যা সন্তানের ক্ষেত্রে তার বিবাহ না হওয়া পর্যন্ত এবং পঙ্গু সন্তানদের ক্ষেত্রে তিনি স্বীয় ভরণ পোষণের যোগ্যতা। অর্থাৎ এখানে 3টা কথা বলছে। 3 শ্রেণীর সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, একটা হয় পুরুষ, একটা হয় নারী, আর একটা ওই যে হয় কি বলে প্রতিবন্ধী সন্তান হয়। যদি দর্শনের ফলশ্রুতিতে জন্মগ্রহণকারী শিশুটা যদি পুরুষ হয় তাহলে 21 বছর পর্যন্ত তার ভরণ পোষণ রাষ্ট্র বহন। ওই 21 বছর পর্যন্ত যদি পুরুষ হয় তার ব্যয়ভার রাষ্ট্র বহন করবে, পুরুষ হইলে। আর যদি নারী হয় বিবাহ দেওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ওই সন্তানের ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। আর যদি পঙ্গু সন্তান বা প্রতিবন্ধী সন্তান হয় তাহলে ওই পঙ্গু সন্তান বা প্রতিবন্ধী সন্তান যতদিন পর্যন্ত সে করতে পারবে না, মানে রোজগারের সক্ষম হবে না, হ্যাঁ, ততদিন পর্যন্ত সরকার বা রাষ্ট্র তার ব্যয়ভার বহন করবে। এটাই বলছে নারী শিশু নির্যাতন দমন আইনের 13-তে। নারী শিশু নির্যাতন দমন আইনের 13-3 এসে বলছে, আচ্ছা 13-2টা একটু বলে দিই। বলতে সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উপধারা 1 উল্লেখিত সন্তানের ভরণ পোষণ বাবদ পদে অর্থের পরিমাণ নির্ধারণ করে দিবে। অর্থাৎ রাষ্ট্র যে ওই শিশুর ভরণ পোষণ নির্ধারণ, ওই শিশুর ভরণ পোষণ বহন করবে, এইটা কিন্তু নির্ধারণ করে দিবে সরকার। এমসিকিউ নারী শিশুর 13-2 এটা কিন্তু এমসিকিউ। সরকার কে নির্ধারণ করে দিবে? সরকার নির্ধারণ করে দিবে। 13-3 এসে বলছে এই ধারার অধীনে কোনো সন্তানকে ভরণ পোষণের জন্য পদে অর্থ সরকার দর্শকের নিকট হতে আদায় করতে পারবে। অর্থাৎ ওই যে দর্শনের ফলে যে শিশুটা জন্মগ্রহণ করছে তাকে যে ক্ষতিপূরণটা দিবে ওইটা কিন্তু হচ্ছে সরকার নির্ধারণ করে দিবে। হ্যাঁ, সরকার কিন্তু ওই দর্শকের নিকট হইতে কিন্তু আদায় করবে। আরো বলছে দর্শকের বিদ্যমান সম্পদ হইতে উক্ত অর্থ আদায় করা সম্ভব না হইলে ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক হবেন তিনি বা অধিকারী হইবেন সেই সম্পদ হইতে উহা আদায়যোগ্য। অর্থাৎ এলাকার প্রখ্যাত মাতাব্বর লালু মাতাব্বরের একমাত্র ছেলে জসিম কিন্তু মিনুকে কি করে? ধর্ষণ করে। ধর্ষণের ফলশ্রুতিতে একটা সন্তান জন্মগ্রহণ করে। লালু মাতাব্বর দেখা কিন্তু সেই এলাকায়
লোকচক্ষুর ভয়ে সে কিছু বলে নাই। যখন পরবর্তীতে যখন এই জিনিসটা মামলা হয়, মামলা হওয়ার পরে এই যে লালু মাতব্বরের ছেলে জসিম, জসিম কিন্তু কোনো সম্পত্তির মালিক না, তার বাপের কিন্তু অনেক অডেল সম্পত্তি। এখন সে কিন্তু পরবর্তীকালে তার বাবা মারা গেলে, হ্যাঁ, ওই সম্পত্তির মালিক কিন্তু কে হবে? জসিমই হবে। তখন আইন বলছে যে জসিমে যদিও কোনো সম্পত্তির মালিক না, ভবিষ্যতে যে সম্পত্তির সে মালিক হবে ওই সম্পদ থেকেই কিন্তু ক্ষতিপূরণ রাষ্ট্র সরকার আদায় করতে পারবে। এটাই বলছে কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনের কততে? এই যে 13তে। নারী শিশু 14তে বলছে, 14তে কি বলছে? 14তে বলছে যে সংবাদ মাধ্যমে নির্যাতিত নারী ও শিশুর পরিচয় প্রকাশ, অর্থাৎ অনেকে কিন্তু ভিকটিমের ছবি কিন্তু দেয় না। এই যে না দেয়, এই না দেওয়াটা কিন্তু আইন সিদ্ধ। কি বলছে? এই আইনে বর্ণিত অপরাধের শিকার হয়েছেন এইরূপ নারী বা শিশুর বিষয়ে সংগঠিত অপরাধ বা তৎসম্পর্কিত আইনগত কার্যধারার সংবাদ, তথ্য, নাম বা ঠিকানা, অন্যবিধ তথ্য কোনো সংবাদপত্র বা অন্য কোনো সংবাদ মাধ্যমে এমনভাবে প্রকাশ বা পরিবেশন করা যাইবে যাহাতে উক্ত নারী বা শিশুর পরিচয় প্রকাশ না পায়। অর্থাৎ আপনি ওইখানে মিনুর ছবি না দিয়ে আপনি একটা মেয়ে মানে প্রতিকৃতি একটা মেয়ের ছবি দিলেন। বর্তমানে এআই আসলো, মনে করেন এআই ব্যবহার করে একটা নারীর ছবি দিলেন, ছবি দিয়ে লিখে রাখলেন প্রতীকী ছবি, হ্যাঁ, নাম দিলেন, মনে করেন আপনি মিনুর জায়গায় দিলেন আপনি জিনু, নাম বাসা দিয়ে দেখলেন প্রতীকী নাম, ঠিক আছে। এইভাবে যদি আপনি প্রকাশ করেন তাহলে কিন্তু করা যাবে। কিন্তু আপনি যদি তাকে তার সঠিক নাম ঠিকানা যদি আপনি উল্লেখ করেন তাহলে কিন্তু আপনার দণ্ড আছে। অত্র আইনের 14(2) কিন্তু দণ্ডটা কত? 2 বছর 1 লক্ষ টাকা। 2 বছর 1 লক্ষ টাকা কিন্তু ওই সাংবাদিককে কিন্তু দণ্ডিত করা যাবে। আর শিশুদের যেই দণ্ডগুলো দেওয়া হয় এগুলা কিন্তু সবগুলোই সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। নারী শিশুদের যদি রিয়াজ কোনো অপরাধ করে, নায়ক রিয়াজ, তাহলে কিন্তু ওই নায়ক রিয়াজের দণ্ড হবে কিসে? সশ্রম কারাদণ্ড হবে, বিনাশ্রম হবে না। আচ্ছা, তারপরে 2 ধারায় বলছে কতিপয় সংজ্ঞা, 4 ধারায় বলছে ক্ষয়কারী, দহনকারী, 4-এর 1-এ বলছে ক্ষয়কারী, দহনকারী এরূপ কোনো পদার্থ নিক্ষেপ করে কোন নারী শিশুর মৃত্যু ঘটাইলে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে তার দণ্ড 4-এর 1। 4-এর 2 বলছে এইরূপ পদার্থ নিক্ষেপের ফলে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডল, স্তন, যৌনাঙ্গ এই 5টি অঙ্গ যদি বিকৃত করে তার দণ্ড কিন্তু 4-এর 2-এর ক। 4-এর 2-এর খতে বলছে, হ্যাঁ, যদি শরীরের ওই 5টি অঙ্গ ব্যতীত যদি শরীরের অন্য কোনো অঙ্গ যদি বিকৃতি করে দেয় তার দণ্ড কিন্তু 4-এর 2-এর খ। তারপরে 4-এর 3-এ আইসা বলছে যদি শুধুমাত্র ক্ষয়কারী, দহনকারী পদার্থ নিক্ষেপের চেষ্টা করে তার দণ্ড কিন্তু 9-এর 4-এর 3। 9-এর 4-এর 4-এ বলছে এই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অর্থদণ্ড পাওয়ার জন্য আদালত নির্দেশ দিবে, যে নির্দেশটা দিবে ওই অর্থদণ্ডটা কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তিই পাবে। যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে তার উত্তরাধিকার তার পরিবার পাবে। 7-এ বলছে অপহরণের শাস্তি, 8-এ বলছে মুক্তিপণ আদায়ের শাস্তি, 9-এর 1-এ বলছে ধর্ষণ করার শাস্তি, 9-এর 2-এ বলছে ধর্ষণ করে মৃত্যু ঘটানোর শাস্তি, 9-এর 2। 9-এর 3-এ বলছে গণধর্ষণ করে মৃত্যু ঘটানোর শাস্তি বা মৃত্যু ঘটানোর চেষ্টার দণ্ড। 9-এর 4-এর কতে বলছে দর্শন করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা দণ্ড। 9-এর 4-এর ক। 9-এর 4-এর খতে বলছে শুধুমাত্র দর্শনের চেষ্টার দণ্ড। 9-এর 4-এর গরুর গ। 9-এর 4-এর গরুর গতে বলছে দর্শন করে যদি মারাত্মক জখম করে তার দণ্ড কিন্তু 9-এর 4-এর গরুর গ। 9-এর 5-এ বলছে পুলিশ হেফাজতে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে, MCQ 100% চলে আসতে পারে। পুলিশ হেফাজতে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যদি কোনো ব্যক্তি ধর্ষিত হয় তার দণ্ড কিন্তু 9-এর 5। 9-এর কতে বলছে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার দণ্ড কোনো নারী বা শিশুকে, হ্যাঁ। আর 9-এর খতে বলছে 9-এর শর্টাইমেন্ট ক। 9-এর শর্টাইমেন্ট খতে বলছে যদি বিয়ের প্রলোভনে যৌন কার্য করে, বিয়ের প্রলোভনে যৌন কার্য করার দণ্ড কিন্তু 9-এর শর্টাইমেন্ট খতে। 10-এ আইসা বলছে যৌন পীড়ন বা শ্লীলতাহানি। 11-তে বলছে 11-এর 1-এ বলছে যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর দণ্ড হচ্ছে 11-এর কতে। 11-এর খতে বলছে 11-এর কর কতে বলছে যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর চেষ্টার দণ্ড। 11-এর খতে বলছে যৌতুকের জন্য মারাত্মক জখম করার দণ্ড। 11-এর গরুর ঘতে বলছে যৌতুকের জন্য সাধারণ জখম করার দণ্ড। 12-তে বলছে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশুর অঙ্গহানি করার দণ্ড। 13-তে বলছে দর্শনের ফলে জন্ম লাভকারী শিশুর সংক্রান্তে
বিধিবিধান 13-তে। 14-তে বলছে ভিকটিমের ছবি মিডিয়ায় প্রকাশ করার দণ্ড। নিয়ম না মেনে ভিকটিমের ছবি মিডিয়ায় প্রকাশ করার দণ্ড হচ্ছে 14-তে।